প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 6 নম্বর স্কুলে 428 নম্বর পেজে, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 5 অবধি, সেই 5টা স্কুলেরই সমস্ত প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো 6 নম্বর স্কুলে এখানে বিভাগ কয়ের মধ্যে আমাদের টোটাল 20টা MCQ টাইপ প্রশ্ন দেওয়া আছে, 20 নম্বর। তো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে, ফ্রান্সে এডস ছিল, এটা হবে জমির উপর ধার্য কর। এর পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় রক্ষী বাহিনী গড়ে উঠেছিল লাফায়েতের নেতৃত্বে। এর পরের প্রশ্ন, লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন, এটা হবে গ্যারিবল্ডি। এর পরের প্রশ্ন 1.4 বলা আছে, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় 1795 খ্রিস্টাব্দে। ক্যাসালরি ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন আছে, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হলো ইস্ক্রো। এরপরে আছে, প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত হয়, প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত হয় 5টি চুক্তি। এরপরে আছে, গ্রেগরি রাসপুটিন ছিলেন এখানে ইটালির নাবিক, ভণ্ড সন্ন্যাসী, বিজ্ঞানী নাকি রাজ কর্মচারী। তো এখানে হবে কি অপশান বি, অর্থাৎ ভণ্ড সন্ন্যাসী। এরপরে প্রশ্ন আছে, বিৎসক্রিগ যুদ্ধ পদ্ধতি জার্মানি কোন দেশ আক্রমণকালে ব্যবহার করে, এটা হবে পোল্যান্ড। এর পরের প্রশ্ন কি বলা আছে, হিটলারের অপারেশন বারবারোসা হলো এখানে রাশিয়া আক্রমণ নীতি। এর পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো 12 দাগের প্রশ্ন, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে কোন রাসায়নিক বোমা ব্যবহার করেছিল, এটা হবে অপশান এ, অর্থাৎ নাপাম। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় উদ্দেশ্যের কথা বলা আছে, এটা হবে 1 নম্বর। এরপরে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার এ পরিণত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এর পরের প্রশ্ন আছে, জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয় যে শহরে, সেটা হবে জেনেভাতে। এর পরের প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন লুই নেপোলিয়ন। এরপরে আছে, স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল আজানা। এরপরে আছে, ডি ডে নামে পরিচিত ছিল 1944 খ্রিস্টাব্দের 6 জুন। এরপরের প্রশ্ন বলা হয়েছে, তোষণ নীতির মূল রূপকার ছিলেন চেম্বারলেন। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত, সেটা হবে অপশান ডি, অর্থাৎ হেগ এ। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল MCQ টাইপ প্রশ্ন 20টা হয়ে গেল। এরপরে যে প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে আছে 16টা MCQ টাইপ প্রশ্ন দেওয়া আছে। প্রথম উপবিভাগ এতে দেখো 2 দাগে বলা আছে কন্ট্রাক্ট অফ পেইসি কি, সেটা তোমরা এখানে লিখবে। এবং এরপরে প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের সময় ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন, এটা তোমাদের হবে চার্লস মরিস দে ট্যালের। এরপরে প্রশ্ন আছে, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন, এটা হবে জেমস ওয়াট। এরপরের প্রশ্ন আছে, চীনে কে মুক্তিদার নীতি ঘোষণা করেন, সেটা হবে জন হেই। তাহলে এই প্রশ্নের উত্তর এখানে হয়ে গেল। এরপরের প্রশ্ন দেখো, সত্যমিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি, এটা ঠিক না ভুল, এটা এখানে মিথ্যা। এরপরে আছে, 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা যায়, এটা সত্য। এরপরে প্রশ্ন বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষ শক্তির পক্ষে যোগ দেয়, এটা এখানে হবে মিথ্যা। এরপরে আছে, ইংল্যান্ড ও রাশিয়া হিটলারের প্রতি তোষণ নীতি গ্রহণ করে, এটাও এখানে মিথ্যা। তাহলে এখানে শুধুমাত্র এটা 2-1টা ঠিক, বাকিগুলো মিথ্যা। এরপরের প্রশ্ন দেখো, এখানে উপবিভাগ সিতে কি বলা আছে, এখানে কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলাতে বলা আছে। কয়স্তম, ডাইরেক্টরি শাসনের অবসান, এটা হবে ডাইরেক্টরি শাসনের অবসান হলো 1799 খ্রিস্টাব্দে। এবং ফেব্রুয়ারি বিপ্লব, এটা হবে
48 খ্রিস্টাব্দ। তারপর আছে ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্র সেটা এখানে হবে জার্মানি, অপশান এর সাথে মিলবে। এবং এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা সেটা হবে কি 1939 খ্রিস্টাব্দ। এরপরে উপবিভাগ ডি আছে কি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন একের দাগে, সেখানে বলা আছে গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হলো, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হলো ফিলিকি ইতেরিয়া, ফিলিকি ইতেরিয়া। এরপরে প্রশ্ন ফ্রান্সের, আচ্ছা এই স্পেলিংটা আরেকবার লিখে দিই, ইতেরিয়া, ফিলিকি ইতেরিয়া। এরপর ফ্রান্সের ফ্যাসেস শব্দের অর্থ, ফ্যাসেস শব্দের অর্থ হচ্ছে কি বাস্তবাদী। এরপরের প্রশ্ন আছে কি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো 111টি। এরপরে জাপানের ড্যাশ শহরে ফেলা পারমাণবিক বোমাটির নাম লিটল বয়, সেটা হবে হিরোশিমা। হিরোশিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটির নাম হলো লিটল বয়। এরপরের যে প্রশ্ন ছিল দেখো উপবিভাগই, সেখানে বিবৃতি, যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে সেখানে যে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে দেখো বিবৃতিতে বলা হচ্ছে প্রথম বিবৃতি বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়। এটা তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হবে, ব্যাখ্যা বি সঠিক হবে। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দিয়েছিল। এরপরে দ্বিতীয় বিবৃতি ছিল নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন, এখানে ব্যাখ্যা বি সঠিক হবে। সেখানে বলা হয়েছে দেখো এই ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করতে চেয়েছিলেন। এরপরের প্রশ্ন ছিল বিবৃতি 3-এ বলা হচ্ছে ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন, এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে, এখানে ব্যাখ্যা সি সঠিক হবে। ফ্রান্সের শিল্প সহায়ক উৎপাদনের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধার সৃষ্টি করে। এরপরে ছিল বিবৃতি 4, জাতিসংঘের উদ্দেশ্য ছিল কি পারস্পরিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক সমস্যাগুলি সমাধান করা। তাহলে এখানে বিবৃতি যেগুলো ছিল সেগুলো আমরা করে নিলাম। এরপরে দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে বিভাগ গ, সেখানে 11টা প্রশ্ন, 2 নম্বর টোটাল 22 নম্বর আছে। 2-3টি বিভাগ উত্তর দাও। প্রথম প্রশ্ন সন্ত্রাসের রাজত্বের বিভিন্ন সংগঠনগুলির নাম লেখো। তো সেখানে বিভিন্ন সংগঠনগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিল জননিরাপত্তা কমিটি, বিপ্লবী বিচারালয় এবং ভ্রাম্যমাণ কমিশন। এরপরে প্রশ্ন ছিল কনকর্ডাট কি, সেটা তোমরা লিখবে এখানে অবধি। এরপরে তৃতীয় বিশ্বযুদ্ধ কাকে বলে সেটাও লিখবে। এরপরে আছে কবে কোথায় আটলান্টিক সনদ রচিত হয়, সেটা এই অবধি লিখবে। এরপরে আছে দেখো নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটির নীতি বলতে কী বোঝো, সেটা এখানে দেওয়া আছে। এরপরে লিখবে নব অর্থনৈতিক সাম্রাজ্যবাদ কাকে বলে। তারপরে প্রশ্ন পপুলার ফ্রন্ট কবে কার নেতৃত্বে সরকার গঠন করে, ফ্রান্সে 1936 সালে সোশ্যালিস্ট, কমিউনিস্ট এবং র্যাডিক্যাল দলগুলির মিলে পপুলার ফ্রন্ট নামে একটি জোট গঠন করে এবং সরকার গঠন করে। এরপরের প্রশ্ন দেখো কি বলা আছে যে জেনেভা প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল। জেনেভা প্রোটোকলের 1925 সালে স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ছিল যুদ্ধে রাসায়নিক অস্ত্র এবং জৈব অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী সেটা এখানে লিখবে। এটা এবং গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য লেখো, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ কী হয় সেটা তোমরা লিখবে। জাতিসংঘের সংঘগুলি কী কী, সাধারণ পরিষদ, সুরক্ষা পরিষদ, আর্থিক ও সামাজিক কমিশন, শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা এবং শিশু অধিকার সমিতি, এগুলো। এরপরে দেখো যে প্রশ্নগুলো ছিল পরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, আমাদের 4 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে হবে। টিকা লেখো। প্রথম টেনিস কোর্টের শপথ, সেখানে তার পটভূমি লিখবে, টেনিস কোর্ট কীভাবে হয়েছিল, কত তারিখে হয়েছিল সেটা তার পটভূমি বলে পয়েন্ট করে, তারপর ঘটনা কী হয়েছিল, তারপর শপথ এবং এর প্রভাবে কী হয়েছিল সেটা লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল টিকা লেখো ফরাসি বিপ্লবের পিছনে অর্থনৈতিক কারণ, ফরাসি বিপ্লবের পিছনে অর্থনৈতিক কারণ, প্রাথমিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক কারণ বলে বিপুল ঋণ বোঝা এবং শস্যের অভাব এবং বৈষম্যপূর্ণ কর ব্যবস্থা ইত্যাদি। এরপরে প্রশ্ন টিকা লেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এবং ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক চুক্তি বলা যায় কি, এই দুটো। তো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, সেখানে পটভূমি লিখবে, চুক্তি শর্তাবলী এবং মূল উদ্দেশ্য এগুলি লিখবে। এই চুক্তি শর্তাবলীর মধ্যে অন্যের বিরুদ্ধে হামলা না করার প্রতিশ্রুতি এবং গোপন সংযোগ, আর মূল উদ্দেশ্যের মধ্যে ছিল গণসংযোগ, নিরাপত্তা এবং পোল্যান্ডের বিভাজন এবং এর প্রভাব কী হয়েছিল সেটা লিখবে। এরপর অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল এখানে ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক চুক্তি বলা যায় কি, সেটা তোমরা তার পটভূমি, কারণ শর্তাবলী এগুলো লিখবে। তারপর লিখবে জবরদস্তিমূলক চুক্তি হিসেবে বিবেচনা, সেটা অবশ্যই বলা যায়, কারণ কীভাবে বলা যায় সেটা লিখবে। এরপরে ছিল প্রশ্ন 3 থেকে উইড্রো উইলসন 14 দফা দাবির প্রেক্ষাপট বর্ণনা করো। আর এটা অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী। তো এই উইড্রো উইলসন
14 দফা দাবির প্রেক্ষাপট এখানে বর্ণনা করবে, যে প্রেক্ষাপট বলে লিখবে, এবং 14 দফা দাবির মূল দাবিসমূহ: গোপন চুক্তি বন্ধ করা, স্বাধীনতা ও ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য, ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য এবং সামরিক বাহিনী হ্রাস, বিশ্বস্ত ব্যবস্থার উন্নয়ন এবং বৈশ্বিক অধিকার, ইউরোপের জাতীয় সীমান্ত পরিবর্তন আর জাতিসংঘ প্রতিষ্ঠা, এবং এর প্রভাব লিখবে। এরপরে ওই প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল। প্রেক্ষাপট তোমরা লিখবে বিশেষত্ব নেপোলিয়নের যুদ্ধের পরবর্তী পরিস্থিতি, জার্মানির আক্রমণাত্মক পদক্ষেপ এবং মিউনিক চুক্তি 1938, এই পয়েন্টগুলো লিখবে। এবং দায়িত্ব বলে হিটলারের আগ্রাসী মনোভাব বৃদ্ধি, মুখোশ নীতি আর অর্থনৈতিক প্রভাব, এগুলো লিখবে প্রশ্ন উত্তরে। এরপরে 4 দাগের প্রশ্ন ছিল ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করা, এবং অথবা দিয়ে এই প্রশ্নের সাথে ছিল নারদনিক আন্দোলন। এর পটভূমি তোমরা লিখবে রাজনৈতিক অস্থিতিশীলতা, দমনমূলক শাসন এবং অপ্রতুল রাজনৈতিক সংস্কার, এর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সংকট, তার মধ্যে আছে মন্দা ও খাদ্য সংকট, শ্রমিকদের অসন্তোষ। 3 লিখবে যুদ্ধের প্রভাব, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং মৌলিক বাহিনীর অসন্তোষ, সামরিক বাহিনীর ভূমিকা, সেখানে সেনাদের বিদ্রোহ এবং প্রগতিশীল আন্দোলন, রাজনৈতিক দলগুলির সক্রিয়তা, এবং শেষ উপসংহার লিখবে। এবং অথবা দিয়ে যে টিকা লেখ সেটা ছিল কি নারদনিক আন্দোলন, সেখানে তার পটভূমি, মূল বৈশিষ্ট্য তার মধ্যে লিখবে। মূল বৈশিষ্ট্যের মধ্যে লিখবে আন্দোলনের উৎপত্তি এবং অভ্যন্তরীণ সামাজিক সমস্যা, মৌলিক নীতি, অ্যাকশন ও কার্যক্রম, বিরোধিতা ও সংকট, এবং বিরতি ও প্রভাব, এবং উপসংহার শেষে লিখবে। 5 দাগের প্রশ্নে কী বলা, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কেন জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল এবং এর ফলাফল কী হয়েছিল। তো সেখানে তার লিখবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ, যুদ্ধের সমাপ্তি দ্রুততর করার উদ্দেশ্য, শক্তিশালী প্রতিরোধ এবং আন্তর্জাতিক চাপ, এবং দ্বিতীয় তোমরা পয়েন্ট লিখতে পারো মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা এবং বিশ্বযুদ্ধের দীর্ঘায়িত্ব, রাজনৈতিক ও কূটনৈতিক কারণ, সেখানে সোভিয়েত ইউনিয়নের প্রতি বার্তা এবং আন্তর্জাতিক নেতৃত্ব। এবং তারপরে পয়েন্ট লিখতে পারো তোমরা নাগরিক ও হিরোশিমায় ধ্বংস, নাগাসাকি ও হিরোশিমা ধ্বংস, এবং হিরোশিমা নাগাসাকি পয়েন্ট করে আলাদা আলাদা করে কোন কোন তারিখ সেটা লিখবে, জাপানের আত্মসমর্পণ, এগুলো তোমরা পয়েন্ট করবে। এরপরে লিখবে যে মানবিক ও পরিবেশগত প্রভাব, মানবিক ক্ষতি এবং পরিবেশগত প্রভাব এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক নীতি, সেখানে পারমাণবিক যুগের সূচনা এবং যুদ্ধের নৈতিকতা, এগুলো লিখবে। এবং আরেকটা প্রশ্ন এর সাথে ছিল অথবা দিয়ে উগ্র জাতীয়তাবাদ ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো এখানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ, যেখানে উগ্র জাতীয়তাবাদ ও ঔপনিবেশিক শাসন উদাহরণ দেবে, এবং জাতীয় পরিচয় ও স্বাধীনতার আন্দোলন, সেই জাতীয় পরিচয়ের পুনরুদ্ধার এবং উদাহরণ, এগুলো দেবে। এরপরে লিখবে কি আন্তর্জাতিক সম্পর্ক ও সাম্রাজ্যবাদ এবং বৈশ্বিক প্রতিযোগিতা এবং উদাহরণ, তারপরে ঔপনিবেশিক শাসনের বিরোধিতা ও জাতীয়তাবাদ, সেই পয়েন্ট করে লিখবে জাতীয় স্বাধীনতা ও ঐক্য এবং উদাহরণ, এবং বৈশ্বিক প্রভাব ও পরিণতি, বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তন এবং উদাহরণ, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব সম্পর্কে আলোচনা করে, এবং আর একটা ছিল অথবা দিয়েছিল 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো। তো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব, সেখানে পটভূমি, সামরিক আক্রমণ, সেনা পাঠানো এবং স্লিফেন পরিকল্পনা ইত্যাদি। এরপরে আগ্রাসনমূলক নীতি, জার্মান সাম্রাজ্যবাদ, মর্সেলস ও কিপ্রিয়ান নীতি, যুদ্ধের জন্য প্রস্তুতি, অস্ত্র প্রতিযোগিতা, জোট গঠন, ভাষা চুক্তি ও দায় স্বীকৃতি, চুক্তির শর্তাবলী এবং জাতীয়ভাবে দায়ে স্বীকৃতি। অথবা দিয়েছিল প্রশ্ন 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণগুলি হলো, পটভূমি তোমরা লিখবে মূল কারণ শেয়ার বাজারের পতন, অতিরিক্ত বিনিয়োগ এবং ব্ল্যাক মঙ্গলবার, এবং ব্যাংকিং সংকট, ব্যাংক বন্ধ হওয়া এবং ঋণদানের সংকট। এরপরে উপাদান ও বাণিজ্যিক সংকট, সেখানে মন্দার প্রভাব এবং বিশ্বব্যাপী বাণিজ্য সংকট। অর্থনৈতিক নীতির মধ্যে লিখবে অপ্রতুল অর্থনৈতিক নীতি এবং শুল্ক বৃদ্ধি, কৃষি সংকট, কৃষি উৎপাদনের পতন ইত্যাদি পয়েন্টগুলো করবে এই প্রশ্ন উত্তরে। তারপরে দেখো বিভাগ উঙার মধ্যে যে প্রশ্নগুলো ছিল, সেখানে বলা আছে দেখো 8 নম্বর করে দেওয়া আছে, 5 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। রুশ বিপ্লবের রাজনৈতিক পটভূমি আলোচনা করো, সেখানে টমাস ট্যাজার শাসন ও রাজনৈতিক অস্থিরতা, এখানে 2 পয়েন্ট লিখবে। তারপর দ্বিতীয় সামাজিক অর্থনৈতিক সমস্যাসমূহ, তারপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং রাজনৈতিক প্রতিক্রিয়া ও আন্দোলন, এই পয়েন্টগুলোর মধ্যে লিখবে। এবং 5 নম্বর পয়েন্ট লিখবে ফেব্রুয়ারি বিপ্লব ও অস্থায়ী সরকার, আর 6 লিখবে অক্টোবর বিপ্লব ও কমিউনিস্ট শাসন, সেখানে উপসংহার লিখবে শেষ অবধি। তারপরে দেখো তোমরা 2 দাগে যে প্রশ্ন আছে, দেখো ফ্যাসিবাদের উত্থানের পূর্বে ইতালির অবস্থা কেমন ছিল এবং কিভাবে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়, 3 এবং 5 দেওয়া আছে। তো ইতালির অবস্থা ফ্যাসিবাদের উত্থানের পূর্বে কী ছিল, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক উত্তেজনা লিখবে। নিচে দেখো শ্রমিক আন্দোলন এবং ফ্যাসিবাদের উত্থানের পটভূমি, এই উত্তেজনার সুযোগ এখানে লিখবে যে এই উত্তেজনার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট নেতারা সমাজে এক ধরনের জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করতে সক্ষম হয়।
এরপরে লিখবে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব বলে পয়েন্ট করে লিখবে বেনিটো মুসোলিনি ও ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠা। তারপর রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস, তারপরে রোমে মার্চ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, তারপর সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এবং উপসংহার এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখো 3 দাগে বলা হয়েছে, দেখো নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করে। নেপোলিয়নের পতনের কারণ প্রথম তোমার লিখবে সামরিক ও কৌশলগত ভুল, সেখানে রাশিয়া অভিযানের ব্যর্থতা এবং ওয়াটারলু যুদ্ধে পরাজয়। দ্বিতীয় তোমার লিখবে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ, সেখানে অবরোধ নীতি, রাজনৈতিক অপ্রীতিকরতা। তৃতীয় লিখবে কি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে জটিলতা, তার মধ্যে লিখবে মিত্র দেশের বিরোধিতা, অস্ট্রেলিয়ান ও প্রাশিয়ান ক্ষমতা। তারপর লিখবে অস্ট্রেলিয়ান অর্থাৎ অস্ট্রিয়া, এবং এটা তোমরা অস্ট্রিয়া লিখতে পারো, অস্ট্রিয়ান ও প্রাশিয়ান ক্ষমতা। তারপর লিখবে সামাজিক ও সামরিক অসন্তোষ, সেখানে সামরিক বাহিনীর অস্থিরতা আর সামাজিক অস্থিরতা, এই দুটো এখানে লিখবে 4 নম্বর পয়েন্টের মধ্যে। এরপরে 5 নম্বর পয়েন্ট লিখবে অভ্যন্তরীণ বিপ্লব ও প্রতিরোধ, সেখানে ভেতরের বিদ্রোহ অর্থাৎ অভ্যন্তরীণ বিদ্রোহ এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান ইত্যাদি, এবং শেষে উপসংহার বলে এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, দেখো আমাদের 6 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের থার্ড সামিটের জন্য যেসব প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।